জাতীয় নির্বাচনের দিনই হচ্ছে গণভোট। এটি বেশ পুরনো খবর। ভোটে জেতার জন্য জাতীয় নির্বাচন নিয়ে তোড়জোড় আছে রাজনৈতিক দলগুলোর, কিন্তু গণভোটের প্রচারণার খবর কি? ঢাকা ও ঢাকার বাইরে পরিস্থিতি বেশ সুবিধার নয়। একজন বিশ্লেষক বলছেন, এই ভোট নিয়ে সরকারের ভূমিকাও যথেষ্ট নয়। বিস্তারিত জানাচ্ছেন জুলিয়া তানহা। জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট। এজন্য থাকবে আলাদা ব্যালট। 4টি প্রশ্নে একমত হলে বা না হলে টিক চিহ্ন দিতে হবে হ্যাঁ বা না এর ঘরে। এ নিয়ে প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। সারা দেশে বিশেষ ব্যবস্থায় ভোটের গাড়ি নিয়ে নেমেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। গণভোট নিয়ে সরকারের এই উদ্যোগ এবং প্রচারণা কতটা পৌঁছাচ্ছে শহরের মানুষের কাছে? গণভোটের এই পুরো প্রক্রিয়াটাই তারা আসলে কতটা জানেন? এটা আসলে কিভাবে হবে, এটা প্রসিজিওরটা কি, এটা আমি আসলে ওভাবে জানি না। এক্স্যাক্টলি ক্লিয়ার না গণভোটটা কি নিয়ে। গণভোট শব্দ তো আমরা জানি না মামা। আমিও জানি না, আমার মতো সাধারণ মানুষ অনেকেই জানে না। কোনদিন শুনিও না কিভাবে দেয়। এখন জায়গা থেকে করে দেয়, তাহলে আমি এটা বলতে পারি না, আমি জানি না তো কিভাবে। শুনছি 12 তারিখে একই সাথে গণভোট হবে, কিন্তু গণভোট সম্বন্ধে আমাদের তেমন কোনো ধারণা আমরা এখনো পাই নাই। গণভোট বলতে কি বোঝায়, কি সিস্টেম, সেটা আমাদের কোনো অভিজ্ঞতা নেই। আর ঢাকার বাইরের পরিস্থিতি কেমন? কয়েকটি জেলার ভোটারদের সাথে এ নিয়ে কথা হয়। আচ্ছা, গণভোট শুনছি, এটা তো শিওর আমি বলতে পারি না। বোধগম্য না, কারণ এখানে 4টা জিনিস আছে। 4টা জিনিস কি তাও জানি না। আমার তেমন আইডিয়া নাই, তো এরকম কোনো ধারা হয়তো জানি না। আমি যে গণভোট সম্পর্কে মানুষকে বলবো, কিভাবে বলবো, আমি তো নিজে জানি না। জনগণ আসলে আমরা বুঝতেছি না গণভোটটা আসলে কি। সরকার টিভিতে দেখাবে, মাইকিং করবে, আমরা জানবো, তখন গণভোট দেবো। হাতে দিলে যে নায়ে চলে যায়, নাতে দিলে হাতে চলে যাবে। এটা আমাদের কি? হ্যাঁ না এবং না, এই ভোটটা আমরা কিভাবে দেব? হ্যাঁ না ভোটটা তো আমরা বুঝি না। কিভাবে দেওয়া যায় সেই সম্পর্কে ধারণা দিত, তাহলে জনগণের জন্য আমাদের জন্য সুবিধা হতো। এখন পর্যন্ত নির্বাচনের প্রচারণা শুরু হয়নি। রাজনৈতিক দলগুলো জোরে সোরে গণভোট নিয়ে শক্ত কোনো পদক্ষেপও নেয়নি। যেটুকু চলছে তাও সরকারের পক্ষেই। রাজনীতি বিজ্ঞানের এই শিক্ষক বলছেন, সরকারের উদ্যোগও যথেষ্ট নয়। তো পুরো টেকনিক্যাল বিষয়গুলো আসলে জনগণ কতটা জানতে পারছে, এটি একটি বড় প্রশ্ন। ফলে আগামী দিনে যে গণভোট হচ্ছে এবং এই গণভোটের যে সফলতা, গণভোটের মাধ্যমে যে কাঙ্ক্ষিত চাওয়া, সেটি আসবে কিনা সেটি নিয়ে যথেষ্ট প্রশ্ন করার সুযোগ আছে। ভোটের গাড়ি গেছে 64টা জেলায়, এটা আসলে যথেষ্ট না, এটাই যথেষ্ট না। এক্ষেত্রে ইসির পাশাপাশি দলগুলোরও বড় ভূমিকা রাখতে হবে বলেও মনে করেন তিনি। গণভোটের ব্যাপারটি আসলে শুধু সরকারের না বা শুধু নির্বাচন কমিশনের না। জুলিয়া তানহা, 71, ঢাকা। আমাদের যে ভোটাররা আছে। দর্শক, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শ্রমিক ইশতেহার সম্পর্কিত জাতীয় অংশীজন কনভেনশন 2026-এ কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেই সময় বাংলাদেশের জনসংখ্যা ছিল 7.5 কোটি, আর এখন শ্রমজীবী মানুষের সংখ্যা তাই। এই বিপুল সংখ্যক মানুষ, এবং মনে রাখতে হবে যে এরা সবাই ভোটার, এরা সবাই পরিবারের উপার্জনক্ষম মানুষ, ফলে পরিবারের অন্যান্যদের প্রতিও তাদের প্রভাব আছে। এই ধরনের একটি জনগোষ্ঠী যে কোনো রাজনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ। আর এইসব মানুষের কল্যাণ, যে কেউ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, তারা জনগণের জন্য যে কল্যাণ করতে চায়, সেই কল্যাণ প্রয়াসের অংশ, গুরুত্বপূর্ণ অংশ। মনে রাখতে হবে যে একজন বেকারকে তার জীবন ধারণে সহযোগিতা করেন তিনি, যিনি উপার্জন করেন। একজন ছাত্র ছাত্রীকে লেখাপড়ার দায়িত্বও তার, যিনি উপার্জন করেন, অর্থাৎ শ্রমজীবী কর্মজীবী মানুষ। ফলে জনগণের কল্যাণের যে কোনো প্রয়াসে শ্রমজীবী মানুষের সক্ষমতা বৃদ্ধি, সামর্থ্য বৃদ্ধি যে মূল আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে পূরণে সহায়তা করে। এই কারণে আমরা আশা করি যে শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য যে দাবি বা আকাঙ্ক্ষাগুলির উপস্থাপিত হয়েছে শ্রমিক ইশতেহারে, সেটার প্রতি আমরা রাজনৈতিক দলগুলির সমর্থন পাব।
দর্শক, কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আমরা যুক্ত ছিলাম তার বক্তব্যে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের তৃতীয় দিন আজ। গত 2 দিনে ইসিতে আপিল শুনানিতে 109 জন প্রার্থিতা ফেরত পেলেন। রোববার নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ আরও 58 জনের আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। আর যাদের আবেদন নামঞ্জুর হয়েছে তারা উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান। মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। 21 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং কর্মকর্তারা। সম্প্রতি তারেক রহমান দলের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বগুড়ার বিএনপি নেতারা। তারা বলছেন, তাদের মাটি ও মানুষের নেতা তারেক রহমান বগুড়া থেকে শুরু করেছেন তার রাজনৈতিক ক্যারিয়ার। সেই হিসেবে তারা একদিকে যেমন গর্বিত, অন্যদিকে আশান্বিত। তারা মনে করেন এবার দীর্ঘদিন পর বগুড়াবাসী বৈষম্যমুক্ত হবে। আবু সাইদের প্রতিবেদন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠার শুরু থেকেই দলটিতে যুক্ত বগুড়ার অ্যাডভোকেট AKM মাহবুবুর রহমান। দলের সাবেক 2 প্রধান জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার পাশাপাশি তাদের বড় পুত্র তারেক রহমানের রাজনীতির শুরুটাও খুব কাছ থেকে দেখেছেন। তিনি জানান, 1991 সালে বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হবার পর তারেক রহমান 1994 সালের দিকে বগুড়া থেকেই রাজনীতি সক্রিয় হন। 1996 সালে বিএনপি দ্বিতীয় মেয়াদে যখন ক্ষমতায় আসে, সে সময় তিনি দিনের পর দিন বগুড়ায় থেকে নেতা কর্মীদের নিয়ে উত্তরের জনপদের ঘরে ঘরে দলের বার্তা নিয়ে গেছেন। 2001-এর বেগম খালেদা জিয়া সরকার গঠনের পরে তিনি আরো ঘন ঘন বগুড়া আসতেন এবং বগুড়া নিয়ে চিন্তা ভাবনা করতেন, আমাদের সঙ্গে আলাপ আলোচনা করতেন এবং তার চিন্তা ভাবনার প্রতিফলনের স্বরূপ এই বগুড়ার বনানী মাটির স্টেশন রোডের 12 কিলোমিটার রাস্তা, একটা 78 কোটি টাকার প্রজেক্টে এই রাস্তা উন্নত করা হয়, প্রশস্ত করা হয়। বগুড়ার অন্যান্য বিএনপির নেতারা জানান, বাবা ও মায়ের রাজনৈতিক দর্শন ধারণ করে তারেক রহমান মানুষের সঙ্গে মিশেই ধীরে ধীরে রাজনৈতিকভাবে দক্ষ হয়েছেন। আলোচিত 111-এর পর থেকে চলে বিএনপির উপর জুলুম নির্যাতন, সেই সাথে দল ভাঙ্গার ষড়যন্ত্র। কিন্তু তারেক রহমানের দক্ষ নেতৃত্বের কারণে সেটা সম্ভব হয়নি। বগুড়ায় একসময় শিল্পের শহর ছিল, সেটি কিন্তু বন্ধ হয়ে গেছিল। আবার কিন্তু কি কারণে বন্ধ? ফার্নেস অয়েলের দ্বারা বগুড়ায় শিল্প চালানো সম্ভব নয়, সেই কারণে সে গ্যাস নিয়ে এসে দিল বগুড়ায়, যে আবার শিল্পের শহর করে। এই অঞ্চলের নেতারা আরো জানান, দলীয় প্রধানের পুত্র নয়, তারেক রহমান দলের সাধারণ কর্মী হয়ে মিশেছেন সবার সঙ্গে। এই যে গণতন্ত্রকে ধারণ করা এবং সেটা লালন করা এবং দলের মধ্যে ওনার থিমটা হলো, আগে দলেই যদি গণতন্ত্র না থাকে তাহলে দেশে কিসে গণতন্ত্র হবে। যার কারণে ওনার টার্গেটটাই হলো যে দলে আগে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। দলে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় তাহলে আমরা সবাই গণতান্ত্রিক হব এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে আমাদের, এবং সেক্ষেত্রে আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমাদের জন্য সহজ হবে। আর বগুড়ার বেশিরভাগ সাধারণ মানুষ বলছেন, রাজনৈতিক বৈষম্যের কারণে গত 15 বছর বগুড়ায় সুষম উন্নয়ন হয়নি। তাদের আশা এতদিনে তারেক রহমানের হাত ধরে সেই বৈষম্য দূর হওয়ার সময় এসেছে। SM আবু সাইদ, 71, বগুড়া। 24 জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে হত্যার উস্কানি দেয়া সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আজ। এদিকে ওয়াসিম হত্যা মামলার শুনানি ও শাপলা চত্বরে গণহত্যা মামলার শুনানি রয়েছে আজ ট্রাইব্যুনালে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেবেন। গত 4 ডিসেম্বর এই মামলায় সালমান ও আনিসুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে
প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল 1। প্রসিকিউশন জানায় জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ফোনালাপ করেন আনিসুল হক ও সালমান এফ রহমান। সেই ফোনালাপের এক পর্যায়ে কারফিউ চলাকালে আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দেন তারা। তাদের এই বক্তব্যের পর ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। তাদের এই বক্তব্য হত্যাকাণ্ডে উস্কানি হিসেবে কাজ করেছে বলে অভিযোগ প্রসিকিউশনের। গত বছরের 13 আগস্ট গ্রেফতার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। দর্শক, ট্রাইব্যুনালে রয়েছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ। সেখানকার আরো খবর নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাইনুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। শুনানি কি শুরু হয়েছে কিনা এবং আর কোন মামলার কার্যক্রম আজ রয়েছে ট্রাইব্যুনালে, জানাবেন সেখানকার সার্বিক পরিস্থিতি। শুনানি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এই মামলায় আমরা দেখেছি যে সালমান এবং আনিসুল হক দুজনেই কিন্তু যে বিগত পতিত সরকার, সেই সরকারের অন্যতম প্রভাবশালী নেতৃত্ব ছিলেন। তারা মন্ত্রী ছিলেন, কেউ উপদেষ্টা ছিলেন এবং সেই আন্দোলনে যে গ্যাং অফ ফোরের একটি অভিযোগ কিন্তু আনা হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে। বলা হচ্ছে যে এই গ্যাং অফ ফোরের সদস্য ছিলেন এই দুজন এবং এই গ্যাং অফ ফোর থেকেই কিন্তু জুলাই আন্দোলন কিভাবে দমন করা হবে, কি কি সিদ্ধান্ত হবে, কারা কি করবেন, কাকে আটক করা হবে, গুম করা হবে, এই সকল কিছু নির্দেশনাই আসতো গ্যাং অফ ফোরের থেকে। এবং এই গ্যাং অফ ফোর সরাসরি তত্ত্বাবধান করতেন শেখ হাসিনা নিজে। এবং তার এইভাবেই কিন্তু এই যে জুলাই আন্দোলন দমনে যে সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা গুম, নির্যাতন সহ যা হয়েছে সবকিছুর নিয়ন্ত্রণ ছিল এই গ্যাং অফ ফোরের হাতে এবং তাদের নির্দেশে বাকি কাজগুলো হতো। এই ক্ষেত্রে যে কারফিউ জারির কথা বলা হয়েছে, যে কারফিউ জারি করে গণহত্যা চালানো এবং কি ফোনালাপের বিষয়গুলো এসেছে, যে ফোনালাপ করে কি করে এই আন্দোলনকে, জুলাই আন্দোলনকে দমন করা যায়, সেই সকল বিষয়ে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং এই যে গণহত্যার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে কিন্তু প্রসিকিউশনের পক্ষ থেকে সকল অভিযোগ কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরা হয়েছিল। এই ক্ষেত্রে আনিসুল হককে কারফিউ জারির ক্ষেত্রে সালমান এফ রহমানের সাথে একটি কথোপকথন ফোনালাপে কিন্তু আমরা দেখছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরা হয় এবং সেটি কিন্তু তাদের সামনেই চালিয়ে শোনানো হয়। এবং এই মামলায় আমরা কিন্তু আরও কিছু জিনিস দেখেছিলাম, যে সালমান আনিসুলের পক্ষ থেকে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করা হয়েছিল। সে বিষয়টি এখনও ঝুলিয়ে আছে বলা যায়, এখনও সেটি মীমাংসা হয়নি। তারা আবেদন করেছিলেন সর্বশেষ বার কাউন্সিলে সেখান থেকে অনুমতির জন্য। এখন পরবর্তীতে কি সিদ্ধান্ত আসে হয়তো খুব শীঘ্রই এই বিষয়ে জানা যাবে। এবং আজ যদি অভিযোগ গঠন হয় তাহলে আনুষ্ঠানিকভাবে কিন্তু সালমান আনিসুলের বিরুদ্ধে কিন্তু এই মামলায় বিচার শুরু হবে। অর্থাৎ পরবর্তীতে যে প্রক্রিয়া রয়েছে তা কিন্তু স্বাক্ষর গ্রহণ, এবং স্বাক্ষরণের মধ্য দিয়ে এই মামলায় কিন্তু আনুষ্ঠানিক বিচার শুরু হবে এবং পরবর্তীতে স্বাক্ষরণ শেষে অন্যান্য যে সকল আইনি ধারা রয়েছে তারপর কিন্তু এটি মামলাটি রায়ের দিকে যাবে। আনিস, মাইনুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি ট্রাইব্যুনালে থাকুন, নিশ্চয়ই আমরা আরও তথ্য জানার জন্য আপনার সাথে পরবর্তী সংবাদ সংযোগে যুক্ত হব। দর্শক, টিআইবি আয়োজিত অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ প্রণয়নে সংস্কার বিমুখতা শীর্ষক পর্যবেক্ষণ উপস্থাপনের লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলন চলছে। সেখানে কথা বলছেন ইফতেখারুজ্জামান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কমিশনের আর্থিক স্বায়ত্তশাসন বৃদ্ধি করা হয়েছে, তবে এক্ষেত্রে যদিও সমপর্যায়ের অন্য যে কমিশনগুলো আছে তাদের সমপর্যায়ের স্বাধীনতা, আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা হয়নি দুদকের ক্ষেত্রে। 6 মাস অন্তর কাজের প্রতিবেদন প্রকাশের একটা বিধান করা হয়েছে। কমিশনের কর্মকর্তাদের সম্পদ বিবরণী জমা বাধ্যতামূলক করা হয়েছে, তবে প্রকাশ বাধ্যতামূলক করা হয়নি, যেটি আমরা চাই। ঘাটতির দিক থেকে দুদক অধ্যাদেশের দুদক সংশোধন অধ্যাদেশ 2025, এটি ঘাটতির দিক থেকে দুদক চেয়ারম্যান ও কমিশনের বাছাই কমিটিতে সদস্য হিসাবে জাতীয় সংসদে বিরোধী দলের প্রতিনিধি মনোনয়নের এখতিয়ার, যেটি হওয়ার কথা ছিল সংশ্লিষ্ট দলের অর্থাৎ বিরোধী দলের নেতা, সেটি না রেখে এটা দেওয়া হয়েছে স্পিকারের হাতে। ফলে বাছাই কমিটির কার্যকরিতা হ্রাস পাওয়ার ঝুঁকি হয়েছে, সরকারি দলের প্রভাব জোরদার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দুর্নীতি বিরোধী ও সুশাসনের কাজে অভিজ্ঞতা সম্পন্ন একজন বাংলাদেশি নাগরিককে কমিটির সদস্য হিসাবে, বাছাই কমিটির সদস্য হিসেবে মনোনয়নের দায়িত্ব প্রধান বিচারপতির হওয়ার কথা ছিল, সেটি ন্যস্ত করা হয়েছে রাষ্ট্রপতির নিকট। দুদকে জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত একটা প্রস্তাবিত পর্যালোচনা কমিটি, যেটি দুদক সংস্কার কমিশন করেছিল, আপনারা সকলেই বোধহয় জানেন, সেটি উদ্দেশ্যমূলকভাবে বাতিল করা হয়েছে। যদিও এই প্রস্তাবে সকল রাজনৈতিক দলের নিরবিচ্ছিন্ন সমর্থন রয়েছে,
এবং এই সম্পর্কে দুদক এবং সরকার উভয়ই সম্পূর্ণভাবে সম্মত বা অবহিত ছিলেন, অবহিত রয়েছেন। আমি এই বিষয়ে পরবর্তীতে আরেকটু কথা বলবো যখন সার্বিক পর্যবেক্ষণ উপস্থাপন করব। চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে স্বচ্ছতার ঘাটতি রয়ে গেছে। শর্টলিস্ট করা প্রার্থী যাদেরকে ছোট তালিকাভুক্ত করা হবে তাদের নামগুলো প্রকাশ করার প্রস্তাবনা ছিল, সুপারিশ ছিল, যেটা দীর্ঘদিনের জনপ্রত্যাশাও ছিল। আমরা প্রতিবারই আপনাদের গণমাধ্যমের কাছ থেকে এই বিষয়গুলির প্রতিবেদন উত্থাপিত হতে দেখেছি। সেই প্রস্তাবনাটি দর্শক, টিআইবি আয়োজিত অনুষ্ঠানে কথা বলছিলেন ইফতেখারুজ্জামান। আসন্ন নির্বাচনকে নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই ব্রাহ্মণবাড়িয়ার নারীদের। নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালুর স্বপ্ন দেখছেন তারা। জেলায় পুরুষের পাশাপাশি নারী ভোটারের সংখ্যা প্রায় সমান। নারী ভোটারদের মতামতের প্রতিফলন প্রার্থী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলছেন বিশ্লেষকরা। জালালউদ্দিন রুমির তথ্য ও ছবিতে প্রতিবেদন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীর ব্যাপারে ভাবতে শুরু করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নারীরা। সুষ্ঠু পরিবেশে ভোট হলে তারা এবার কেন্দ্রে যেতে চান। জেলায় নারী ভোটারের সংখ্যা মোট ভোটারের প্রায় অর্ধেক। তাই তারা মনে করেন নারী ভোটারের অংশগ্রহণ ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। গণতান্ত্রিক পদ্ধতিতে আগামী সরকার নির্বাচিত হবে এমনটাই প্রত্যাশা জেলার কৃষি উদ্যোক্তা, গৃহিণী সহ নানা পেশার নারীদের। এছাড়া সুশিক্ষিত এবং সংবিধান ও আইন সম্পর্কে ভালো ধারণা রয়েছে এমন প্রার্থীকে তারা নির্বাচিত করতে চান। তারা মনে করেন নারীর অধিকার নিশ্চিত হলে অন্য সবার অধিকার নিশ্চিতের পথ সহজ হবে। উপকার করবো এবং আমার কল্যাণে আসবে তাদেরকে আমরা বুঝে ভোট দেবো। যে দেশের উন্নয়ন করবো ভালো করে কিন্তু আমরা সংবিধান সম্বন্ধে জানে বা আইন সম্বন্ধে জানে, মানে জনগণ সবাই ভালো থাকবো। অনেকে আবার এমন প্রার্থী নির্বাচনের কথা ভাবছেন যারা নারীদের শিক্ষা, স্বাস্থ্য সহ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবে। আমরা চাচ্ছি যে এমন একজন যে সাধারণ মানুষের কথা বলে, গরিব মানুষের কথা চিন্তা করে দেশের মানুষের শান্তি এবং শৃঙ্খলা, নিরাপত্তা, মানুষ নিরাপদ থাকতে চায়। আমরা চাই হইল নির্বিঘ্নে যাতে একটা নারী কারো কথায় প্ররোচিত না হইয়া তার স্বাধীন মতটা যাতে সে স্বাধীন মতো সে ভোটটা দিতে পারে। ব্রাহ্মণবাড়িয়ার 6টি নির্বাচনী আসনে এবার মোট ভোটার সংখ্যা 25,43,309 জন। এর মধ্যে নারী ভোটার আছেন 12,14,202 জন। মনিরা কাজুরি, ৭১। 2025 সালে জাতিসংঘের হিসেবে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ছিল 8.9 এবং বিবিএস এর হিসেবে 8.77%, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। তবে পলিসি রেট 10-এর ঘরে রেখেও কেন মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত লক্ষ্যে নামিয়ে আনতে ব্যর্থ হলো বাংলাদেশ ব্যাংক? এমন প্রশ্নে মুখপাত্র বললেন, মূল্যস্ফীতি কমানো বাংলাদেশ ব্যাংকের প্রধান কাজ, কিন্তু সেটি তাদের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তবে বিশেষজ্ঞদের মতে সিন্ডিকেট না ভাঙতে পারলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে মূল্যস্ফীতি কমানো কোনোভাবেই সম্ভব নয়। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। দায়িত্ব নেওয়ার পর থেকেই মূল্যস্ফীতি কমানোকেই সর্বোচ্চ গুরুত্ব দেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইস মনসুর। আর এ কারণে ব্যবসায়ী মহলের অনুরোধ উপেক্ষা করেও পলিসি রেট 10-এর ঘরে অপরিবর্তিত রাখেন তিনি। আমরা প্রত্যাশা করছি যে বাই ডিসেম্বর সার্টেনলি ইন্টারেস্টের এই হাফেই কোনো এক সময় শেষের দিকে হয়তো কোনো এক সময় এটা আনওয়াইন্ডিং শুরু হবে, অর্থাৎ আমরা আস্তে কাজে 11 থেকে 10-এর থেকে কমিয়ে আনতে সক্ষম হব। কবে হবে সেটা জানি না। যখনই 7%-এর নিচে যাবে আমরা তখন এটার উপর কাজ করব। এটাই হচ্ছে আমাদের মানে পলিসি স্ট্যান্স। আমাদের ইনফ্লেশনটা যদি 3 থেকে 5-এ আনতে পারি, আমাদের পুরো ইন্টারেস্ট রেট স্ট্রাকচারটা সিঙ্গেল ডিজিটে চলে আসবে। অর্থাৎ তখন আর ডাবল ডিজিট লেন্ডিংও থাকবে না, সব কিছুই রিয়েল টার্মসে পজিটিভও রাখতে পারবো, আবার আমরা এটাকে সিঙ্গেল ডিজিটেও রাখতে পারবো। তবে বাস্তবতা হলো ডিসেম্বরে মূল্যস্ফীতির হার ছিল 8.49%। এর আগে নভেম্বরে এই হার ছিল 8.29%। সব মিলিয়ে 2025 সাল জুড়ে দেশে গড় মূল্যস্ফীতি ছিল 8.77%।
পরিবহন ব্যয় বৃদ্ধি, পথে পথে চাঁদাবাজি, সরবরাহের ঘাটতি এবং মধ্যস্বত্বভোগীদের দৈরত্বে বাড়ে পণ্যের দাম, যা নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকেরও ভূমিকা অপরিসীম। তবে সবার সহযোগিতা না পেলে কেন্দ্রীয় ব্যাংকের একার পক্ষে তা নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে যায়। সেটি বললেন মুখপাত্র আরিফ হোসেন খান। মূল্যস্ফীতি কমাতে হলে একটা সমষ্টিক অ্যাপ্রোচ দরকার। কেন্দ্রীয় ব্যাংক অবশ্যই ভাইটাল রোল প্লে করবে, তার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী বা অন্যান্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য যারা আছে বাণিজ্য মন্ত্রণালয়, সবাই যদি একভাবে কাজটা করে তবে কাঙ্ক্ষিত মাত্রায় নামিয়ে আনা দুষ্কর এবং আলটিমেটলি জনগণকেই সাফারার হতে হবে। অর্থনীতি বিশ্লেষকদের মতে 1 বছরে যেহেতু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, সেহেতু নির্বাচনের আগে বাজারে অর্থের যোগান অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এই সময়ে কোনো পলিসি দিয়েই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারবে না কেন্দ্রীয় ব্যাংক। চাহিদা যোগানের ভিতরে অসামঞ্জস্যতা এবং ন্যাচারাল ক্যালামিটি এবং বাজার মনিটরিংয়ের অভাব। কিন্তু বাংলাদেশে মূল্যস্ফীতি বাড়ার অন্যতম কারণ হচ্ছে যে করাপশন, মার্কেট ডিস্টরশন, আপনার মনিটরিংয়ের অভাব। সিন্ডিকেট না ভাঙলে দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কখনোই সম্ভব নয় বলেও জানান এই বিশ্লেষক। বাংলাদেশের মূল্যস্ফীতি কমানোর জন্য আপনার সিন্ডিকেটকে দমন করতে হবে। অনুপ অধিকারী, তরুণ, ৭১, ঢাকা। পণ্যগুলো যে